আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কয়েকদিন আগে থেকে আমি বলছিলাম, বেশ কয়েকদিন আগে থেকেই বলবো না, বেশ কয়েকদিন আগে থেকে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলে একটা বড় কিছু হতে যাচ্ছে। আপনারা সাক্ষী আছেন, বেশ কয়েকটা ভিডিও তাই বলেছি। এবার সেটা হয়তো আমার দাবিটা পূর্ণতা পেতে চলেছে। পূর্ণতা কিরকম? কিরণ রিজিজু, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি একটা ছোট্ট একটা কথা বলেছেন, খুব ইঙ্গিতবাহী। সে কথাটা হচ্ছে 9 এবং 10 তারিখ আমাদের এই পশ্চিমবঙ্গের লোকসভায় সমস্ত দলকে ডেকে পাঠানো হয়েছে। তার অর্থ হচ্ছে বড় কিছু একটা ঘোষণা হতে চলেছে। নইলে সমস্ত দলকে ডাকা হতো না। আমায় যেমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলকে ডাকা হয়। এবার সেখানে বিরোধীও থাকে, সেখানে সরকার পক্ষও থাকে, ভোটাভুটি হয়। যদি সবার সহমতের ভিত্তিতে পাশ হয়ে যায় তাহলেও হয়ে যায়। যে সহমতের ভিত্তিতে পাশ হয়ে যায় তার রাজ্যসভায় যাওয়ার আর কোনো ব্যাপারই নেই। যেই সহমতের ভিত্তিতে না হয় তার রাজ্যসভায় আবার বিল যাবে, সেক্ষেত্রে একটু দেরি হয়। এখন দুটো জিনিসের মধ্যে হয়েছে। কলকাতা, মানে ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল, তিনি পরিবর্তন হয়েছেন। বিহারের রাজ্যপাল, তিনি পরিবর্তন হয়েছেন। বিহারের রাজ্যপাল হয়েছেন একজন প্রাক্তন সেনাপ্রধান, এবং কলকাতার রাজ্যপাল যিনি হয়েছেন তিনি হচ্ছেন আমাদের এনএসএ ডক্টর অজিত দোভালের জুনিয়র, ডান হাত, স্পাই মাস্টার, তিনি হয়েছেন রাজ্যপাল। হঠাৎ এরা দুজন রাজ্যপাল যোগ হলো কেন? এইবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে, এই যে আপনাদের দেশে যে নির্বাচন হলো না, নির্বাচন হওয়ার পর আপনার তো এখন তো শান্তি এখনো বজায় আসেনি। এখন তো নানান রকম সমস্ত মিছিল মিটিং এ সমস্ত হচ্ছে। জামায়াত ইসলামী তারাও তো মিছিল করছে, তারাও বলছে যে ইলেকশন রিগড হয়েছে। আরে ভাই, রিগড ইলেকশন কি করে হবে? তোমাদেরই তো সমস্ত লোকজন তো সমস্ত কি বলে মেশিনারিতে, গভর্নমেন্ট মেশিনারিতে বসেছিল, তাহলে রিগড হওয়ার তো কোনো প্রশ্ন নেই। ফলে আমাদের এখানে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাটা কি? ব্যবস্থা হচ্ছে, এদিকে আপনার দেখুন, পূর্ণিয়া থেকে চিকেন নেকের ওপর থেকে আরম্ভ করে, চিকেন নেকের ওপর থেকে ম্যাপটা কেটে নিয়েছিল, বড় করে না দেখাতে পারলে হতো না। চিকেন নেকের ওপর থেকে এই পূর্ণিয়া হয়ে কলকাতা পর্যন্ত এই যে লম্বা দাগ দেখছেন, এই অঞ্চলটা পুরো ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হবে। ইউনিয়ন টেরিটরি বোঝেন তো? সবটাই হচ্ছে কেন্দ্রের আন্ডারে। যেমন পন্ডিচেরি আছে আমাদের ইউনিয়ন টেরিটরি, ওরকম গোয়া, দমন, দিউ ইউনিয়ন টেরিটরি কেন্দ্রের আন্ডারে। এই অঞ্চলটা ইউনিয়ন টেরিটরি কেন্দ্রের আন্ডারে। কারণ এই যে আপনাদের এই যে সীমানার ওপারে এই যে বাংলাদেশের অঞ্চলে, এই অঞ্চলটা সম্পূর্ণ এই যে 20-22টা সিট আছে, এই 20-22টা সিট জিতেছে কিন্তু আপনাদের জামায়াত ইসলামী। তাদের এই ভেতরের দিকের অংশের এই অঞ্চলটা, এইখানটায় পুরো লম্বা যে 20টা অংশ রয়েছে, এখানে 20-22টা বোধহয় সিট আছে, সব কটা জামায়াত ইসলামী জিতেছে। ফলে এই অঞ্চলটা খুব একটা স্পর্শকাতর হয়ে আছে। এছাড়া এই যে কিষানগঞ্জ
পর্যন্ত উত্তর দিনাজপুর, এইগুলো তো মুর্শিদাবাদ এই অঞ্চল তো রয়েছেই, মুসলিম অধ্যুষিত রয়েছেই। পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করার যে পরিবর্তন করার যে প্রচেষ্টা যেটা করা হয়েছিল, সেই প্রচেষ্টায় কুঠারাঘাত করার জন্য এখন করা হচ্ছে কি, এটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হচ্ছে। সরাসরি দিল্লির হাতে ব্যাটন থাকবে, মানে দিল্লির পুলিশ, দিল্লির সেনা, তারপর পুলিশ আর থাকবে না বর্ডারে। এবার সরাসরি ওই অঞ্চলটা ইউনিয়ন টেরিটরিতে যেমন সেনাবাহিনী থাকে, ইউনিয়ন টেরিটরিতে সম্পূর্ণ সেনাবাহিনীর দখলে থাকবে এবং সেনাবাহিনী 24 ঘন্টা ইউনিয়ন টেরিটরি যেমন পন্ডিচেরি পাহারা দেয়, ওই রকম গোয়া, দমন, দিউ যেরকম পাহারা দেয়, তেমন আমাদের এখানে ওদিকে সীমাঞ্চল বলে একটা অংশ করা হয়েছে। সীমাঞ্চলটা হচ্ছে আপনার বিহার, পূর্ণিয়া ওই অঞ্চল। ওইটাকে বাদ দিয়ে তার এই পাশ থেকে পুরো একদম উত্তর দিনাজপুর, শিলিগুড়ি করিডোর থেকে উত্তর দিনাজপুর হয়ে একদম সোজা এসে একেবারে কলকাতা অবধি যতটা রাস্তা আছে, সীমান্ত আছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো নিয়ে ইউনিয়ন টেরিটরি হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তো ভোট সময় মতো হবে না। ভোট যদি সময় মতো না হয়, তাহলে পরে ভোট যদি পিছোয়, তাহলে পরে তো মার্চে যদি এপ্রিল মেতে যদি ভোট না হয়, তাহলে পিছিয়ে যায়। তাহলে কি হবে? পশ্চিমবঙ্গের ভোট বা অন্যান্য অঞ্চলে যেগুলো ভোট রয়েছে রাজ্যগুলোতে, সেগুলো প্রেসিডেন্ট রুল জারি করা হয়ে যাবে। আর প্রেসিডেন্ট রুল জারি হয়ে গেলে এই কাজটা করতে আরো সুবিধা হবে। তারপরই ভোট হবে। এখানে সম্পূর্ণ অন্য সিস্টেমে তখন ভোট হবে। তখন আর ওই এমপি এমএলএ হ্যান ত্যান ধরে আর কি কার্ড ফার্ড তৈরি করে এপারে এসে বসবাস করার আর কোনো উপায় থাকবে না। আর যারা এখানে এখন ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে যাবেন, যারা এখন ওখানে রয়েছেন অথচ অবৈধ, তাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি ইউনিয়ন টেরিটরি হওয়ার আগেই হয়ে গেলে। ফলে বাংলাদেশি যারা আছে আমাদের ভারতবর্ষে এখনো অনুপ্রবেশ করে এখনো চুপি চুপি রয়েছেন ওই বর্ডার অঞ্চল এরিয়াতে, তাদের পক্ষে কিন্তু একটা খুব বড় দুঃসংবাদ আসতে চলেছে 9-10 তারিখের পরে। 9-10 তারিখ এই বৈঠকটা হয়ে যাক, আপনারা সব খবর পেয়ে যাবেন, খবরের কাগজে বেরিয়ে যাবে 9-10 তারিখে বৈঠকটা হচ্ছে। আমি 7 তারিখে খবরটা 3 দিন আগে আপনাদের জানিয়ে দিলাম। এইটা হচ্ছে আসল কথা, যে ইউনিয়ন টেরিটরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পোর্টের পাশে একদম এই অঞ্চল দিয়ে শিলিগুড়ি থেকে একেবারে কলকাতার নিচ অব্দি ইউনিয়ন টেরিটরি হচ্ছে। সুতরাং এখন আর আমাদের এই যে ডেমোগ্রাফিক চেঞ্জের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা আমাদের আর নতুন করে ভয় পাওয়ার কিছু নেই। এই নতুন তথ্যটা আপনাদের জানাতে এলাম। নজিরবিহীন আন্দোলন এবং বিক্ষোভে আজকে কেঁপে উঠল শহর কলকাতা। ডিএ কে কেন্দ্র করে আজকে এ রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরা এবং সরকারি কর্মীরা এবং মূলত সংগ্রামী যৌথ মঞ্চ মেট্রো চ্যানেল থেকে কালীঘাট চলো অভিযানের ডাক দেয় এবং তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এবং মূলত সেই মিছিলকে কেন্দ্র করেই আজকে রণক্ষেত্র আমাদের এই তিলোত্তমা কলকাতা। পরিষ্কার বোঝা গেল আজকে যে শহর পরিবর্তন চাইছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে একাধিক কথাবার্তা বলা হলো এবং পরিষ্কার বলা হলো কিসের জন্য মুখ্যমন্ত্রী এত ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন এবং কেনই বা সুপ্রিম কোর্ট পরিষ্কার ডিএ দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও মুখ্যমন্ত্রী ডিএ দিচ্ছে না। সব মিলিয়ে আজকে কলকাতা শহরে নজিরবিহীন বিক্ষোভ একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে সরকার বিরোধী ক্ষোভ মূলত বিধানসভা ভোটের আগে চরম মাত্রায় কিন্তু পৌঁছে যাচ্ছে। যেই রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্টকে কাউকে সুপ্রিম কোর্ট বিশ্বাস করে না বলে ওই 4 জনের কমিটির মধ্যে রাজ্য সরকারের কাউকে রাখেনি। পাশাপাশি আজকে সীমান্তবর্তী অঞ্চলে একটি সভা করলেন অমিত শাহ
এবং সেখান থেকেও বাংলার নির্বাচনকে কেন্দ্র করে তিনি একাধিক হুঁশিয়ারি দিলেন। তিনি পরিষ্কার বললেন, এই বছর যে বাংলায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার প্রধান এজেন্ডা হবে অনুপ্রবেশকারীকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা এবং বাংলায় যে বাংলাদেশিরা ঢুকে আছে তাদেরকে তাদের নিজের দেশে পাঠানো। बंगाल में भी चुनाव है। मुझे पूरा भरोसा है कि इस बार भारतीय जनता पार्टी की सरकार बनने वाली है। भारतीय जनता पार्टी की सरकार का पहला एजेंडा रहने वाला है कि सीमा पर बाढ़ का काम समाप्त करना और एक एक घुसपैठिए को चुन चुन कर देश के बाहर भेजना। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ভোট ব্যাংকের রাজনীতি, ভুয়ো আধার কার্ড তৈরি করা, ভুয়ো ডকুমেন্ট তৈরি করে বারবার শাসকরা যে সুবিধা দিনের পর দিন এই বাংলায় নিয়েছে সেই বাংলাকে সম্পূর্ণভাবে পরিশ্রুত করার চেষ্টা কিন্তু আজকে আমাদের রাজ্যের বা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণে কিন্তু উঠে এলো। ফলে সব মিলিয়ে একদিকে কলকাতা শহর, যে কলকাতা শহরে অবসরপ্রাপ্ত কর্মী সরকারি কর্মচারীরা রাস্তায় নামলেন, অন্যদিকে আমাদের রাজ্যেরই একাধিক ইস্যু নিয়ে গর্জে উঠলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইম্পর্টেন্ট বিষয় কি জানেন, প্রতি বছর যখন ভোট আসে তখন বারবার ভোট লুটের একটা অভিযোগ রাজ্যে বিরোধী দলেরা কিন্তু করেন। অভিযোগ নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে যে ছবি ভিডিও দেখি তাতে স্পষ্ট হয়ে যায় যে দিনের পর দিন সরকার অর্থাৎ শাসক দল তাদের ভোট মেকানিজমকে কন্ট্রোল করে দিনের পর দিন ভোট লুটের খেলায় কিন্তু লিপ্ত থাকেন। আর এই প্রথমবার সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হলো যে এইবার ভোটের কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন সরকারি কর্মীরা এবং কোনো অবস্থাতেই কোনো গাফিলতি তারা দেবেন না এবং পরিষ্কার তারা বলছেন তাদের উপরে কিন্তু এই সরকারের ভাগ্য নির্ধারিত। ফলে তাদেরকে ডিএ দিতে হবে, তাদেরকে সরকারি কর্মচারীদের যে দাবি সেটাকে মানতে হবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার জাজমেন্ট সেটাকে পালন করতে হবে, না হলে কিন্তু এবার বিধানসভা নির্বাচনে পরিবর্তন আসন্ন, তা কিন্তু আজকে কলকাতা শহরে এই মিছিল থেকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ বুঝিয়ে দিল। আমরা বলি যে ভোটটাকে ম্যানিপুলেট করার ক্ষমতা আমরা ধরি। এই কর্মচারী, এই 10 লক্ষ কর্মচারী পেনশনার যদি বাড়িতে বাড়িতে গিয়ে আপনার দুর্নীতির কথা, আপনার অপশাসনের কথা তুলে ধরে, তারপরে আপনি কোন দিকে পালাবেন। পাশাপাশি প্রত্যেকটি সেক্টর ধরে ধরে যদি আলোচনা করেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন আসলে শেষ 15 বছরে আমাদের রাজ্যের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। শিক্ষক দুর্নীতি, যে শিক্ষা একসময় বাঙালির অহংকার ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই শিক্ষাই বাঙালির প্রধান অসম্মানের যন্ত্রণার কারণ। একসময় বাঙালিকে গোটা ভারত চিনত ইন্টেলেক্ট বলে, সংস্কৃতি চর্চার তীর্থক্ষেত্র ছিল এই বাংলা, এই কলকাতা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ছবি গোটা দেশের সামনে ফুটে উঠেছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যের যে মান সম্মান প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই দেশীয় স্তরে আর অবশিষ্ট নেই। শুধু শিক্ষক নিয়োগ নয়, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষাতেও আমরা যেই ধরনের দুর্নীতির চিত্র দেখেছি তাতে একটা জিনিস পরিষ্কার যে সরকার সরকারি চাকরির ক্ষেত্রে যথেষ্ট উদাসীন। কখন এসএসসি হয়েছে বা কিভাবে হয়েছে, 2016-র পর যে গাফিলতি পুরো প্রক্রিয়ায় দেখা গেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, আমাদের রাজ্যের বেকার যুবকদের স্বপ্ন দিনের পর দিন নিলামে তুলে দিয়েছে আমাদের এই শাসক দল। কিছুদিন আগে আমি একটি ভিডিওতে এই যে বেকার ভাতা নিয়ে কিছু কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম দুদিনে প্রায় 13 লক্ষ রেজিস্ট্রেশন একটা জিনিস প্রমাণ করছে যে আমাদের রাজ্যের বেকারদের অবস্থাটা ঠিক কি রকম। 1000-1500 টাকা ভাতায় আসলে যে গোটা মাস চালানো যায় না তা সকলেই জানেন, কিন্তু জানার পরেও লম্বা লাইন একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে আমাদের এই দেশে, এই রাজ্যে স্পেশালি বেকার যুবকদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়। কারণ একদিকে যেমন সরকারি চাকরি হচ্ছে না, অন্যদিকে শিল্প আমাদের রাজ্যে আসেও না। इस स्टेट में लीगल तरीके से रोजगार की व्यवस्था लोगों में नहीं होगी, युवाओं में नहीं होगी, तब तक लोग इस तरीके की इलीगल हरकत करते रहेंगे। तृणमूल के इस 15 साल के राज में तृणमूल के सुप्रीमो ने एक भी फैक्ट्री का फीता नहीं काटा। लोगों के हाथ में जॉब नहीं है, जॉब अपॉर्चुनिटीज नहीं है, तो लोग यही करेंगे। और तृणमूल का संरक्षण प्राप्त है, काउंसिलर के साथ फोटो है, तो ये तो बहुत बड़ा इंडस्ट्री है, अब कैसे रोकेंगे। সৌরভ গাঙ্গুলি যে শিল্প করার ঘোষণা করেছিলেন
সেই শিল্পের কারেন্ট স্ট্যাটাস কি সে বিষয়েও কেউ কোনো আলোচনা করছে না, মুখে কুলুপ সকলেরই। অর্থাৎ বেকার যুবকদের চাকরি না দিয়ে শুধুমাত্র ভাতা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করার খেলা আমাদের এই সরকার, আমাদের এই শাসক দল খেলছে, এবং তাকে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে কিন্তু উপায়ও নেই। পাশাপাশি আপনারা যদি দেখেন স্বাস্থ্য ব্যবস্থা, দিনের পর দিন মাল্টি স্পেশালিটি হাসপাতালের ঘোষণা আমাদের রাজ্যের একাধিক মন্ত্রী নেতারা করেন, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেন গ্রামগঞ্জে মাল্টি স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। কিন্তু আলটিমেটলি কলকাতা শহরে যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে যদি আপনারা নিজেরাও যান দেখতে পাবেন গ্রামগঞ্জের মানুষ শুধুমাত্র চিকিৎসা পরিষেবার আশায় রাত জেগে দিনের পর দিন ওয়েটিং লিস্টে নাম লেখাচ্ছেন। ফলে একটা জিনিস তো পরিষ্কার, শুধু শিক্ষা দুর্নীতি বা শিক্ষক নিয়োগ কিংবা শিক্ষা আমাদের দেশের মধ্যে রাজ্যের কঙ্কালসার চেহারাটা তুলে ধরেছে তা নয়, স্বাস্থ্য ক্ষেত্রেও আমাদের যে উন্নতি খুব একটা হয়নি তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। আরজি কর ইনসিডেন্টই আপনারা ভাবতে পারেন, তরুণ চিকিৎসক তাকে একটি সরকারি হাসপাতালের মধ্যে ধর্ষণ করা হলো এবং তার প্রাবল্য এতটাই বেশি যে মৃত্যু বরণ করতে হলো তাকে। সরকারি হাসপাতালের ভিতরে এই ধরনের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে গোটা বাংলা কিন্তু রাস্তায় নেমেছিল আগের বছর 14ই আগস্ট। এটি শুধুমাত্র আমাদের দেশের মধ্যে বিরলতম, কারণ এক তরুণী চিকিৎসককে এই ধরনের নৃশংস হত্যালীলায় কমপ্লিটলি শেষ করে দেওয়ার ঘটনা এবং এতটা বিভৎস হত্যাকাণ্ডের মতো ঘটনা এর আগে আমাদের রাজ্যে কিন্তু খুব একটা হয়নি। ফলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, যে একটা জিনিস প্রমাণ করে দেয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, আইন শৃঙ্খলার বেহাল দশা, এবং সব মিলিয়ে আমাদের রাজ্যের নারী সুরক্ষাও বা নারী সুরক্ষার অবস্থাও কিন্তু তথৈবচ। শুধু তাই নয়, শিক্ষা, ডিএ, স্বাস্থ্য এগুলোর বাইরেও আপনারা যদি বিভিন্ন ক্ষেত্রে নারী সুরক্ষা নিয়ে একটু কথা বলেন তাহলে বুঝবেন লক্ষ্মীর ভান্ডার আসলে নারীদের কাছে হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু দিনের শেষে এই উপাদানটিকে উপজীব্য করে ভোট ব্যাংকের রাজনীতি করছে রাজ্যের শাসক দল। নারীদের সামগ্রিক উন্নয়ন কতটা হচ্ছে, নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কতটা করা গেছে, নারীদের সোশ্যাল আপলিফমেন্ট কিভাবে করা সম্ভব সে বিষয়ে কেউ কোনোদিন কথা বলে না। শুধুমাত্র 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা দিয়ে দেওয়া মানেই তাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেল, এটা সত্যি একবিংশ শতকের রাজনৈতিক প্রেক্ষাপটে মানানসই নয়। যদি সামগ্রিকভাবে মহিলাদের উন্নতির শিখরে পৌঁছাতে চাওয়া হয় তাহলে বিকল্প কোনো পরিকল্পনা সরকারের পক্ষ থেকে করা উচিত, তা কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞরা বারংবার বলেছেন। পাশাপাশি এই লক্ষ্মীর ভান্ডার কিংবা বেকার ভাতা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারের যে অবস্থা, সেই চাপ সামলানোর ক্ষমতাও এই রাজ্যের সরকারের কতটা আছে সেটাও কিন্তু বড় প্রশ্ন। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে শাসক বনাম বিরোধীদের লড়াই তুঙ্গে পৌঁছালো। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল পরিষ্কারভাবে ঘোষণা করে দিল এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের জয়ধ্বনি কিন্তু বাজতে শুরু করেছে। ফলে নির্বাচনের আগেই দুর্গাপুজোর মতো নির্বাচনী বৈতরণী পার করার উৎসব কার্যত শুরু। চাপে কি শাসক দল? এসআইআর এর ভূত কিন্তু এখনো মাথা থেকে নামেনি। 28শে ফেব্রুয়ারি কমপ্লিট লিস্ট বেরোলে বোঝা যাবে এই রাজ্যে ভোটের অ্যাকচুয়াল সিনারিওটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে।